সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি 15 মিনিটস ইন লিটারেচারে। আজকের অতিথি আবু রায়হান। আমরা তার সাথে পরিচয়। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? ভালো আছি। আপনার সাহিত্যের পদচারণা কত বছর হলো? পৃথিবী একটি কাব্যগ্রন্থ, সকল মানুষই কবি। বাংলাদেশ একটি কবিতা, লাল সবুজের ছবি। আমার কাছে মনে হয় একটা বাচ্চা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন থেকে তার কাব্য সাধনা শুরু হয়ে যায়। আমিও বাদ করি না। আমি দেখেছি যে আমার গ্রাম যখন আমি ছোটোকাল, আমার গ্রামে ওই টেকানি মেলা হয়, সেখানে এরকম যাত্রা পালা হয়, গান হয়, সে সুর আমার কাছে ভেসে আসে। আমার মসজিদের পাশে বাসা, মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে, আমি বাড়ির সুর ভালো লাগে। আসলে আমি গ্রামে বড় হয়েছি, আমার এখানে নদী আছে, খাল আছে, বিল আছে। এগুলো দেখার পর থেকে আমার মনের ভিতরে এক ধরনের কাব্যিক যে আবহ তৈরি হওয়া, যে কবির যে একটা মনোভাব সৃষ্টি হয়, সেটা আমার গ্রাম থেকে হয়েছে। বলতে পারেন আমি শৈশব থেকেই আমার মধ্যে একটা কবিত্বের ছোঁয়া লেগেছে। আপনি কোন হাই স্কুল পড়ছেন? আমি হাই স্কুলে পড়ি নাই, আমার পড়াশোনা মাদ্রাসা। কোন মাদ্রাসা? আমি আমার যে প্রতিষ্ঠান, সেই মাদ্রাসার নাম হচ্ছে নগর JM সিনিয়র মাদ্রাসা। এটা শাহজাহানপুর উপজেলায় আমরুল দিনে অবস্থিত। ওই সাইড বড় মাদ্রাসা, এই মাদ্রাসা আমি প্রাউড ফিল করি এই জন্য। আপনি মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র ছিলেন, হঠাৎ করে আপনার কেন সাহিত্য প্রীতি হলো? সাহিত্যের সাথে একটা ভিন্ন গ্রহ, সেটা বলা যায় না। আমি তো প্রথমে আপনাকে বলেছি যে পৃথিবী একটি কাব্যগ্রন্থ, সকল মানুষই কবি। উত্তর কিন্তু ওখানে ছিল আমার, যে মাদ্রাসায় পড়লে সে সাহিত্য চর্চা করতে পারবে না, সে সাহিত্যের রস নিতে পারবে না, সে কবিতা লিখতে পারবে না, গান লিখতে পারবে না, এমন তো না। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, যিনি মক্তবে পড়াশোনা করাতেন, মক্তবের কোরআন শিক্ষা দিতেন। পরে জাতীয় তিনি লেটর দলে গিয়ে যাত্রার জন্য তিনি গান লিখতেন। তা আমি ওই রকম না, আমি বলতেছি যে না, কবি যে কোনো জায়গা থেকে যে কেউ হতে পারে। এটা মাদ্রাসা বলে তাকে আমি আউটলাইন করে দিলাম, আর হাই স্কুল বলে তাকে আমি মহাকবি বানাই দিলাম, এরকম না। এটা আল্লাহ পাক যাকে প্রতিভা দান করবে, আর যে চেষ্টা করবে, যে সাধনা করবে, যে স্বপ্ন দেখবে, সেই পেয়ে যাবে। আর আজকের এই গ্লোবালাইজেশনের যুগে আমি যদি মনে করি যে না আমি সব, আমেরিকায় যে ছেলেটি বাস করে, জাপানে যে ছেলেটি বাস করে, আমাদের বগুড়ায় যে সন্তান বাস করে, তারা যে সোর্স থেকে তথ্য পাচ্ছে, উৎস থেকে যে তথ্য পাচ্ছে, আমেরিকার ছেলে থেকে ওই গুগল, ওই ইউটিউব, এখান থেকে সোর্স পাচ্ছে। সুতরাং আমি মাদ্রাসার ছাত্র, আর হাই স্কুলের ছাত্র, কলেজের ছাত্র। আপনি কি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রথম থেকে 10 জনের মধ্যে স্থান অধিকার করে তারা কারা? আপনি যে খোঁজের নিয়ে দেখেন, যারা সবচেয়ে ভালো করে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি আমার ডিপার্টমেন্টে। ওকে, আপনার থেকে সাধারণত আপনি আরবি সাহিত্যে মাস্টার্স করেছেন, আমাদের একটু আলাদা চাহিদা থাকে যে সে হয়তো আরবি ল্যাঙ্গুয়েজে ভালো করবে, সমাজে ধর্মীয় আবহাওয়াটা সৃষ্টি করবে, অসমাপ্তি করবে, কিন্তু সেটা ফেলে আপনি সাহিত্য জগতে আসলেন। এটা খুব ভালো, আপনার ভালো লাগা থেকেই হয়তো আসছেন। এখন প্রথম আপনি মানে সাল না উল্লেখ করতে পারলেও মানে কত বয়স এবং কোন কবিতার মাধ্যমে আপনি এই জগতে আসা? আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে আপনি যদি বলেন যে আমি মাদ্রাসায় পড়বো, আরবি সাহিত্য চর্চা করা, এটা আমার প্রিন্সিপাল স্যার বা অন্যরাও বলে, তুমি যে সুন্দর কথাবার্তা বলো, তোমার কণ্ঠ ভালো, গান গাইতে পারো, তুমি ওয়াজের লাইনে গেলে কারি কারি টাকা আসতো, মানুষকে দিন ইসলাম প্রচার করা যেত। এটা আমি সাধুবাদ জানাই। আমি আসলে পথটা বেছে নিয়েছি যে না, আমি আসলে কবিতার পথে আমার চলতে ফিরতে চিন্তা চেতনায় আমি অল ক্লাস লিটারেচার মাস্টার পিস, ওই সেটা আমেরিকার সাহিত্য হোক, ইংল্যান্ডের সাহিত্য, সব কিছু পড়াশোনা করি এটা। তবে হ্যাঁ, আমরা বলছি আরবি সাহিত্য। আরবি সাহিত্য একটা বড় রিচ সাহিত্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 কারণে আরবিকে ভালোবাসো। আনা আরবিয়, আমি আরব দেশের লোক। কালামুল কোরআন আরবিয়ন, কোরআনের ভাষা হচ্ছে আরবি, আর আখিরাতে জান্নাতীদের ভাষা হবে আরবি। এই 3টা কারণ এটা ধর্মীয় কারণ, কিন্তু যদি বাস্তব কারণ ধরা হয়, পৃথিবীতে 22টা দেশের রাষ্ট্রভাষা আরবি। জাতিসংঘের 6টা
ভাষার মধ্যে একটি ভাষা হচ্ছে আরবি। আরবি, অফিসিয়াল ভাষা। সুতরাং আরবি ভাষা চর্চা করলে ভালো, কিন্তু একজন লেখকের মনে রাখা উচিত সে মাতৃভাষা ছাড়া সে বড় হতে পারবে না। আমাদের উদাহরণ মাইকেল মধুসূদন দত্ত, সে স্বপ্ন দেখেছিল যে না ইংরেজি ভাষা চর্চা করে মনে হয় আমি সেরা হব, কিন্তু সে হতে পারে না। সুতরাং আমি আরবি ভাষা চর্চা করি, আমি আরবিক থেকে পাস করছি, আরবি সাহিত্য চর্চা করছি, আরবি সাহিত্য জানি বুঝি পড়ি, কিন্তু না আমার মাদার টাং, আমার মাতৃভাষা আমার বাংলা। আমি বাংলাকে ভালোবাসি, আমার বাংলার আকাশ, বাংলার বাতাস, বাংলার নদী, বাংলার এখানে বেড়ে ওঠা। আমার লেখার মধ্যে বাংলার মিথ ফুটে উঠবে, আমার লেখার মধ্যে বাংলার ঘাস ফুটে উঠবে। আমার লাউ ফুল হয়ে যাবে একটা অন্যরকম লাউ ফুল, আমার ঘাস ফুল হয়ে যাবে একটা অন্যরকম ঘাস ফুল। ওই ঘাস ফুল দেখার জন্য আমেরিকায় একটা বালক হয়তো ভাবতে পারে ওই যে কবি আবু রায়হান একটা ঘাস ফুল নিয়ে কি একটা ঘাস ফুলের কথা বলছে, ওটা এরকম, ওটা আমি দেখতে যাব। কি একটা লাউ ফুলের কথা বলছে, সে লাউ ফুল দেখতে যাবো। আমি সেটা করতে চাই, আমি আমার বাংলাকেই ফুলে তুলতে চাই। আপনি তো এখন পর্যন্ত কোনো কাব্য প্রকাশ করেন না নাকি? আমার একটা কবিতার বই আছে, আছে, কি নাম? 2015 সালে আমার বাবা আলহা সাহেব হোসেন মাস্টার রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে একই দিন আব্বা এবং আম্মা দুজন একসঙ্গে, তারপরে থেকে আমার মনোভাব মানে আমার পৃথিবীর প্রতি একদম বিতৃষ্ণা চলে আসে, আমার কিছু ভালো লাগে না। আমি আসলে মূলত কবি হয়ে ওঠা, লেখক হয়ে ওঠা ওই সময় কত কথা মনে পড়ে বাবাকে নিয়ে, কত স্মৃতি ভেসে ওঠে বাবাকে নিয়ে। তোরা আমায় বল না এ কেমন বেদনা, সইতে পারি না আমি, সইতে পারি না। আমার মনের ভিতরে একটা আগুন সৃষ্টি হয়ে গেছে, একটা কেমন যেন একটা। তারপরে থেকে আমি কলম ধরে খাতা ধরি। আমি তখন মুক্তাগাছা ময়মনসিং সরকারি শহীদ স্মৃতি কলেজের প্রভাষক, ওই সময় আমি বসে বসে লিখি, একটু করে লিখি, একটু করে লিখি। লেখার পর একটা বই হলো। বইয়ের প্রথম আমি সে বইয়ের নাম আমি নিজে বইয়ের নাম দিলাম সান্ত্বনা। মন অস্থির কেন, চিত্ত উদ্বেগ কেন, কি ভাবছো তুমি, নিজেকে প্রশ্ন করো কেন এমন হয়? তুমি দুঃখে ভারাক্রান্ত, বেদনায় অস্থির, দুঃখ ভুলে যাও, মুছে ফেলো বেদনা, ঝেড়ে ফেলো যাতনা। এরকম মনে সান্ত্বনা আমি খুঁজে বেড়াচ্ছিলাম লেখার মাঝে। সেটা কবিতা হয়ে উঠছে না গল্প হয়ে উঠছে গান আমি জানি না। আমি এখনো কাব্যের সাজ করতেছি, আমি এখনো কবিতার জন্য পাগল হয়ে থাকি, যেন একটা ভালো কবিতা লিখবো বলে। I would like to sing in the ocean of poetry, to write world class poetry in the world.